নেট সেটের এক্সাম ডেট রিলিজ হয়েছে, কম বেশি সকলেই এক্সাম ডেট পেয়ে গেছো। তো এই সময় সামনে পরীক্ষা, এই সময় আমরা কিছু কিছু ভুল, ছোট ছোট ভুল করি এক পরীক্ষার আগে, পরীক্ষা কেন্দ্রে এরকম কিছু ভুল হয়ে থাকে। সেই ছোট ছোট ভুলগুলোর জন্যই কিন্তু আমাদের নেটটা ক্র্যাক হয় না, মানে ছোট ছোট ভুলগুলো মিশে একটা বড় ব্লান্ডার তৈরি হয়, যার কারণে নেটটা ক্র্যাক করা পসিবল হয় না। সেই ছোট ছোট ভুলগুলো কি এবং কিভাবে সেইগুলো থেকে সতর্ক থাকা যায়, এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। আমি টোটাল 8টা পয়েন্টের মধ্য দিয়ে এই টোটাল ভুলগুলোকে এবং তার সমাধানগুলোকে নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট দেখো, স্টপ লার্নিং। যে পর্যন্ত পড়েছো ওই পর্যন্তই ঠিক আছে, এর বাইরে আর কিছু পড়তে হবে না। কারণ কি, এখন তুমি যত নতুন ইনফরমেশন গেইন করতে যাবে, পুরনো যেগুলো নিয়েছিলে সেগুলো গোলমাল পাকিয়ে যাবে, আর এই 2-4 দিন পরে তুমি বিরাট কিছু গেইন করতে পারবে না, সেটা তোমার সমগ্র প্রিপারেশনকে নষ্ট করতে পারে। সেই জন্য একদম এখন আর নতুন কোনো ইনফরমেশন নয়, নতুন কোনো পড়াশোনা নয়, যেগুলো আছে সেইগুলোকে হালকা কিছু রিভিশন দাও, প্রয়োজনের দরকার নেই। সেকেন্ড দেখো, স্টে হেলদি অ্যান্ড হ্যাপি। সুস্থ থাকাটা খুব জরুরি এবং সেই সঙ্গে হ্যাপি থাকাটাও জরুরি। কেননা দেখো, সামগ্রিকভাবে তোমার ব্রেন, তোমার মন, এই সমস্তটাই এক্সাম সেন্টারে গিয়ে এইটা ডিপেন্ড করছে তুমি কতটা সুন্দর পরীক্ষা দেবে। এখন মন সুন্দর রাখতে গেলে শরীরকে সুস্থ রাখতে হবে। তার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে তোমার যা যা ভালো লাগে করতে। গান শুনতে ভালো লাগলে গান গাও, তো গাইতে ভালো লাগলে গান গাও, শুনতে ভালো লাগলে শোনো, মুভি দেখতে ভালো লাগলে মুভি দেখো, আর খাওয়া দাওয়াটা, ঘুম, এই সমস্ত ব্যাপারগুলোকে ঠিক রাখতে হবে। দেখো, মনে হতে পারে এটা বাইরের বিষয়, কিন্তু নয়, এটা ইন্টারনাল বিষয় এবং এটার থেকেই সূচনা হয়। শরীর থেকে মন, আর মন ভালো থাকছে, ব্রেন ভালো কাজ করবে, এক্সাম তুমি ভালো দিতে বাধ্য। ক্লিয়ার? তো এইটাকে খেয়াল রাখবে, বি বা স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। থার্ড পয়েন্ট, এক্সাম ডে। এক্সাম ডে নিয়ে কিছু সতর্কতা। এক্সামের দিন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই দিন সবচেয়ে বেশি প্যানিক সৃষ্টি হয় আমাদের মধ্যে। দেখো, এক যে এক্সাম সেন্টারে পৌঁছানো, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক্সাম সেন্টারে তুমি নির্দিষ্ট সময়, অর্থাৎ রিপোর্টিং টাইম যে সময়টা থাকছে তার কিছুটা আগে গিয়ে পৌঁছাও। কেননা তুমি দেখবে যে যখন তুমি পৌঁছে গেছো তোমার ব্রেনটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে, একেবারে স্থিতিশীল অবস্থায় রয়েছে। কিন্তু সাপোজ তুমি বাড়ি থেকে বেরিয়েছো দেরি করে, পথে লেট হয়েছে, তখন দেখবে যতটা তুমি জার্নি করছো তত তোমার মাথাটা হ্যাপাজেট হচ্ছে, তুমি ঠিক প্যানিকের মধ্যে দিয়ে চলছো, ব্রেন কাজ করা বন্ধ করবে। এর ফলে তুমি দেখা গেল যে রিপোর্টিং টাইমের পরে গিয়ে পৌঁছেছো, এক্সাম হলেও প্রবেশ করেছো, কিন্তু তোমার চঞ্চলতাটা কিন্তু কমবে না। সুতরাং যতটা প্রয়োজনে 1 ঘন্টা 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকো, কোনো অসুবিধা নেই। যাদের অনেক দূরে সেন্টার পড়েছে তারা প্রয়োজনে আগের দিন যাও, ঠিক আছে, কিন্তু সেন্টারে নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে যাও। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মানসিকভাবে শান্ত থাকার জন্য এটা খুব প্রয়োজন। ফোর্থ, এক্সাম অন, অর্থাৎ পরীক্ষার হলে এক্সাম অন, যে ডেটে পরীক্ষা হচ্ছে সেই ডেটে এক্সাম অন। দেখো, যখনই তুমি প্রশ্নপত্র হাতে পাচ্ছ বা যখনই তোমার কাছে ওই ইয়েটা সামনে আসছে, ডিসপ্লেতে প্রশ্নপত্র আসছে, অন্য কোনো কিছু ভাবা বন্ধ করো। কিচ্ছু ভাবতে হবে না, পারবে কি পারবে না, কঠিন হবে না সহজ হবে, কোনো কিছু ভাবার দরকার নেই। নানান কোশ্চেন ঘুরে ঘুরে দেখবারও দরকার নেই। একেবারে সোজা ভাবে শুরু থেকে উত্তর করা শুরু করো, একেবারে শুরু থেকে যা আছে পরপর উত্তর করতে যাও। এবং খেয়াল রাখবে যে যে প্রশ্নটা তুমি ছেড়ে যাচ্ছ, হতে পারে সাপোজ 1 নম্বর পেরেছো, 2 নম্বর পেরেছো, 3 নম্বর পেরেছো, 4 নম্বরটা তোমার কনফিউশন হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি ওটাকে একটা উত্তর দাও, উত্তর দেওয়ার পরে মার্ক অ্যাজ রিভিউ এটা করে রাখো, তাহলে দেখবে যে আর সমস্যা হচ্ছে না। পরে যদি তুমি সময় পেলে এসে দেখলে, না হলে অটোমেটিক সাবমিট হয়ে গেল, একটা উত্তর তো তোমার দেওয়া রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার, প্রশ্নে কঠিন কি সোজা এই প্রশ্ন একেবারে মাথায় আনবে না। এইটা কিন্তু খুব ডিস্টার্বেবল কোশ্চেন এবং খুব একটা বাজে ধরনের প্রশ্ন, যেটা মাথাকে পরীক্ষাটাকেই নষ্ট করে দেয়। শুধু খেয়াল রাখবে যে আমি পরপর একেবারে প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত পরপর উত্তরগুলো দেবো। এখানে কোনো অন্য সিস্টেম তোমার করার দরকার নেই, দেখবে যে খুব ভালো হবে পরীক্ষাটা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে টাইম অন কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে তুমি কত সময় দিতে পারো। টাইম অন কোশ্চেনস একটা খুব বড় প্রশ্ন, যে আমি কতটা সময় একটা প্রশ্নের পেছনে ব্যয় করতে পারি। এখন দেখো, সাবজেক্ট এবং জেনারেল পেপার মিলিয়ে তোমার 150টা প্রশ্ন তোমার সামনে থাকবে, 50টা আর 100টা। সেক্ষেত্রে জেনারেল পেপারে দেখবে যে একটু বেশি সময় লাগছে, সাবজেক্টে একটু কম সময় লাগবে। আমি বলি কি, যে কিছু প্রশ্ন এমন থাকবে যেগুলোতে তোমার একেবারে সময় লাগবে না, তুমি প্রশ্নটা পড়তে আর উত্তরটা ক্লিক করে নেক্সট করতে যতটুকু সময়,
তার বেশি সময় ওখানে মানে ভাবতেই হবে না, এমন কিছু কোশ্চেন তুমি পেয়ে যাবে যদি পড়াশোনা করো। অবশ্যই পড়াশোনা করতে হবে। যদি পড়াশোনা করো দেখবে যে এমন কিছু কোশ্চেন পেয়ে গেছে যেগুলো নিয়ে তোমার ভাবনা চিন্তার দরকার নেই, তাহলে সেই কোশ্চেনগুলোর সময় তোমার বেঁচে যাচ্ছে। কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমাকে ভাবতে হবে, সেক্ষেত্রে তুমি 1.5 মিনিট 2 মিনিটে সর্বোচ্চ 3 থেকে 3.5 মিনিট যেতে পারো, তার বেশি যাবে না। এইখানে কিন্তু একটা বিশেষভাবে খেয়াল রাখো যে যখনই তুমি একটা প্রশ্নে 5 থেকে 10 মিনিটের বেশি লাগিয়ে দেবে, তখনই কিন্তু টোটাল সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে, টোটাল মানসিকতা তোমার চেঞ্জ হয়ে যাবে। টোটাল ব্যাপার কিরকম হয় দেখো, যে সাপোজ একটা ম্যাথ করতে গিয়ে তোমার মনে হচ্ছে মিলবে করতে 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 তুমি দেখে গেছো তোমার খেয়ালই নেই যে তুমি কতটা সময় পার করছো। যখন মিলে গেল, দেখা গেল যে অঙ্কটা মিলেও গেছে, সঠিকও হয়েছে, আমি মেনে নিলাম সঠিক হয়েছে 10 মিনিট পরে। কিন্তু 10 মিনিট পরে যখন তোমার মনে পড়বে যে আমি 10 মিনিট ব্যয় করেছি একটা প্রশ্নের জন্য, এই কথাটা তোমাকে খুবভাবে ভাবাবে। এবং তারপরে সাপোজ তুমি এই পর্যন্ত 50টা কোশ্চেনের উত্তর করেছো, আরো তোমার 150টা কোশ্চেন করা বাকি, এই 100টা কোশ্চেন করা বাকি। ওই টোটাল পরের 100টা কোশ্চেন করতে গিয়ে তোমার মাথা সমস্ত সময় ব্যস্ত থাকবে, যা ওই পরবর্তী 100টা কোশ্চেনকেই প্রভাবিত করবে। সুতরাং বেশি সময় দরকার নেই, নির্দয় হয়ে যখন তুমি একটা কোশ্চেন পারছো না, নির্দয় হয়ে বা ওই হবে 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 এই ভাব রাখার দরকার নেই। হচ্ছে না, ব্যাস এই পর্যন্তই। তুমি প্রয়োজনে কি করবে, ওই যে মার্ক অ্যাজ রিভিউ, তুমি উত্তর দেবে, উত্তর দিয়ে মার্ক অ্যাজ রিভিউ করবে, পরে এসে সেটাকে আবার দেখবে, পরে যদি সময় পাও পারবে, অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু একটা উত্তর দিয়ে চলে যাবে সেই সময় থেকে। 6 নম্বর পয়েন্ট, ডিউরিং এক্সাম, অর্থাৎ পরীক্ষা চলাকালীন বিশেষ কি সতর্কতা থাকবে। ডিউরিং এক্সাম চলাকালীন একটা কথাকে মাথায় রাখবে, এক্সাম চলাকালীন কখনো ওই আশেপাশের পরিবেশের দিকে খেয়াল রাখতে নেই। হ্যাঁ, পাশে কি বলছে, পাশে কি হচ্ছে, এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করতে হয়। কারণ কি, তোমার পাশে যে বসেছে সে বিরাট কিছু জানে আর তুমি তার থেকে নিয়ে কিছু করতে পারবে, এমন আশাটা রাখাটা ঠিক নয়, অন্তত এই টাইপের পরীক্ষাগুলোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আশেপাশের পরিবেশকে তুমি যতটা সম্ভব করো অ্যাভয়েড করো, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে এক্সাম চলাকালীন কঠিন সহজ প্রশ্ন ভাববেই না যে কঠিন এসছে না সহজ এসছে। এই ভাবনাটাকে যেটা করা যেতে পারে, দেখো প্রশ্ন কঠিন হতে পারে, প্রশ্ন সোজা হতে পারে, সবার জন্য প্রশ্ন কঠিন, সবার জন্য প্রশ্ন সোজা। তুমি এই ব্যাপারটাকেই গুরুত্ব দেবে না প্রশ্ন সোজা কি প্রশ্ন কঠিন, প্রশ্ন সোজা কি প্রশ্ন কঠিন, এই ব্যাপারটার মধ্যেই যাবে না। খেয়াল রাখবে তোমাকে সর্বোচ্চটুকু দিতে হবে পরীক্ষার সময়, অন্য কোনো ভাবনা সেখানে দরকার নেই। তো পরীক্ষার চলার সময় এই জিনিসগুলোকে খেয়াল রাখবে। এই ছোট ছোট জিনিস দেখবে তোমার টোটাল পরীক্ষাকে চেঞ্জ করে দিয়েছে, তুমি টোটাল একটা অন্যরকম ফিল্ডে গিয়ে পরীক্ষা দিয়ে এসছো, ঠিক আছে। 7 নম্বর পয়েন্ট দেখো, খুব এবং ইন্টারেস্টিং, রেজাল্ট নিয়ে ভাবনা। রেজাল্ট, 7 নম্বর পয়েন্ট, রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মধ্যে থেকেই যায়, বিশেষ করে পরীক্ষা দেওয়ার সময়, পরীক্ষার আগে। পরীক্ষার পরে কি হয় বা সেই চিন্তা করলে অসুবিধা নেই, কিন্তু পরীক্ষার সময় আর পরীক্ষার পূর্বে নেট টাইম পাবো তো, নেটটা জেআরএফটা আমার হবে তো। এখন ওই পরীক্ষা দেওয়ার সময় এই চিন্তা করেছো তো মরেছো। পরীক্ষার সময় রেজাল্ট নিয়ে কোনো ভাবনা যেন না থাকে মাথায়। ওই যে গীতা, এই সময় গীতার বাণীটা মাথায় রাখতে হবে যে কর্ম করে যাও, ফলের আশা করে লাভ নেই, ঠিক আছে। সুতরাং এই উক্তিটা কিন্তু এই পরীক্ষার সময় খুবভাবে মাথায় রাখবে, রেজাল্ট নিয়ে ভাবতে হবে না। রেজাল্ট মনে রেখো, তুমি যদি ওই দিন পরীক্ষা সেন্টারে তোমার সর্বোচ্চটুকু দিয়ে আসতে পারো, তোমার নেট কেউ আটকাতে পারবে না। তুমি ভালো পড়েছো খারাপ পড়েছো, অবভিয়াসলি পড়াশোনা করতে হবে, পড়াশোনার মধ্যে যারা আছে আমি তাদের জন্য বলছি, যারা পড়াশোনা করেনি তাদের নিয়ে তো প্রশ্নই হচ্ছে না, ঠিক আছে। কিন্তু পড়াশোনা যদি করো এবং তুমি যদি তোমার সর্বোচ্চটুকু দিতে পারো ওই পরীক্ষায়, তোমাকে কেউ আটকাতে পারবে না, এইটুকু কনফার্ম। তুমি তোমার সর্বোচ্চটুকু, এখন সর্বোচ্চটুকু কিভাবে দেবে, এই যে ছোট ছোট মিস্টেকগুলোকে আটকে দেবে, এই ছোট ছোট মিস্টেকগুলোকে পরিপূর্ণ করে তারপরেই তুমি কিন্তু সর্বোচ্চটুকু, মানে সব দিকে তোমাকে খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে একটা সুন্দরভাবে পরীক্ষাটা দিতে হবে। অর্থাৎ পরীক্ষাটা যেন হেলদি পরীক্ষা হয়, পরীক্ষা নিয়ে তোমার জন্য কোনো আফসোস না থাকে। আর এই ভুল হয়ে গেছে, ওই ভুল হয়ে গেছে, ঠিক আছে, এইগুলো কেন হয়, ওই যে বললাম প্যানিক সৃষ্টির জন্য। প্যানিক, যা যা কারণে প্যানিক সৃষ্টি হয় সেই কারণগুলোকেই আমরা হাঁটিয়ে দেবো। 8 নম্বর এবং সবশেষে, ডেমো টেস্ট, অর্থাৎ টোটাল ব্যাপারটার একটা ডেমো টেস্ট কিভাবে দেওয়া যায় এবং সেটা পরীক্ষার আগে দিতেই হবে। দেখো, নতুন পরীক্ষার্থী বা পুরনো পরীক্ষার্থী যাই বলো না কেন,
এখন যেহেতু অনলাইন বেসড পরীক্ষা, সেই পরীক্ষার কিছু টার্ম, কিছু জিনিস রয়েছে, কিছু সংকেত, হ্যাঁ, সেই বিষয়গুলোকে একটু জানা প্রয়োজন। না হলে কিন্তু এই জায়গাটা অনেকগুলো মিস্টেক হয়ে যায়, এই জায়গাগুলোকে একটু সড়গড় হওয়া দরকার। আমরা চলো এখান থেকে একটা ডেমো দেখে নিই স্ক্রিনে, যে এইখান থেকে এই পরীক্ষাটা দিয়ে দেবো, এবং প্রত্যেকে আমি লিঙ্কটাও দিয়ে দেবো, যে এই ডেমোটা তোমরা প্রত্যেকে একবার দিয়ে দেখবে। এটা এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটেই এই ডেমোটার দেওয়ার ব্যবস্থা রয়েছে, তোমরা কিভাবে দেবে এবং সেখানে কি কি জিনিস খেয়াল রাখতে হবে। চলো একটা ডেমো দেখে নিই। চলো গুগলে গিয়ে তোমরা এনটিএ বলে সার্চ করবে, এনটিএ নেট নয় কিন্তু এনটিএ, এনটিএ বলে সার্চ করার পরে দেখবে nta.ac.in এই ওয়েবসাইটটা খুলছে। এই ওয়েবসাইটটা দেখবে এখানে মক টেস্ট অংশটা রয়েছে, এই মক টেস্ট অংশটাই যাবে, যাওয়ার পরে দেখবে এখানে সিলেক্ট এক্সাম করতে বলছে, সেখানে ইউজিসি নেট এবং পেপার, তুমি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টও করতে পারো। তো আমি এখানে জেনারেল পেপারটা করছি, জেনারেল পেপার একেবারে শেষে, পেপার ওয়ান স্টার্ট মক টেস্ট। যেমন করে প্রসিডিং হয়, লগ ইনের জন্য এক্সট্রা আলাদা পাসওয়ার্ড কিছু লাগবে না, জাস্ট লগ ইনে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ইংলিশ বাংলা, যেমন ইংলিশ আর হিন্দি অপশন আছে। নেক্সট দেখো, এইটাকে টিক করতে হবে, যেমন করে তোমাদের পরীক্ষায় করতে হয়। প্রসিড করলেই এই যে তোমাদের কোশ্চেন পেপারটা, এখন এইখানে দেখো কতগুলো সেগমেন্ট রয়েছে, একটা এই অংশটা রয়েছে, একটা এই অংশটা, একটা এই অংশ, 2 নম্বর এই অংশটা, 3 নম্বর এই অংশটা, 3 নম্বরে যে কতগুলো কোশ্চেন আছে। আর একটা পার্ট দেখো রয়েছে এই যে সেভ, ক্লিয়ার, সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট। এই যে 4টে অপশন এখানে রয়েছে, দেখো 4টেই খুব গুরুত্বপূর্ণ। প্রথমত যে এইখানে কোশ্চেন সেকশনে দেখো এইখানে একটা বার রয়েছে, এই বারটাকে খেয়াল করবে। অনেকে মনে করে এইটুকুই কোশ্চেন, এর নিচে আর কিছু নেই, কিন্তু নয়। এই যে এই বারটাকে খেয়াল করবে, বা এখানে গিয়ে মাউস নিয়ে স্ক্রোল করলেও কিন্তু এটা হবে। আচ্ছা, এখানে এই যে অপশনগুলো একেবারে শেষে থাকছে, যেটাতে তোমার প্রয়োজন সেটাতে ক্লিক করলে। আচ্ছা, এই ডান দিকের এইটা দেখো, প্রথমে এই গ্রে কালার মানে হচ্ছে নট ভিজিট, মানে সেই কোশ্চেনটাই তুমি ভিজিটই করনি। তারপরে দেখো নট অ্যান্সার, রেড কালার মানে তুমি সেই কোশ্চেনটাই ভিজিট করেছো কিন্তু অ্যান্সার করনি। তারপরে দেখো এই কালারটা, গ্রিন কালারটা অ্যান্সার, অর্থাৎ তুমি উত্তর করে দিয়েছো। আচ্ছা, এই বেগুনি কালারটা হচ্ছে মার্ক ফর রিভিউ, অর্থাৎ তুমি শুধু সেই কোশ্চেনটাকে দেখেছো কিন্তু কোনো উত্তর করনি, শুধু মার্ক ফর রিভিউ করে রেখেছো। আর তারপরে দেখো যে এই বেগুনির মাঝখানে একটা গ্রিন কালার রয়েছে, গ্রিন ডট রয়েছে, এর মানে তুমি কোশ্চেনটা উত্তর দিয়েছো এবং মার্ক করে রেখেছো তুমি রিভিউ করার জন্য, যে পরে তুমি আবার দেখবে। এই কিন্তু টোটাল 5টা অপশন। এখন এইখানে আসো, সাপোজ আমরা এখন দেখো এই যে 1 নম্বর কোশ্চেনে রয়েছি, 1 নম্বর কোশ্চেনে আমি এই 3 নম্বরটা উত্তর করছি, উত্তর করার পরে আমি এই সেভ অ্যান্ড নেক্সট করলাম, সেভ অ্যান্ড নেক্সট করার পরে দেখো তার মানে এইটা আমি উত্তর দিয়ে ফেলেছি। আচ্ছা, 2 নম্বরটা আমি দেখেছি কিন্তু আমি কিছু করিনি, আমি জাস্ট নেক্সট করলাম, দেখো তার মানে আমি ভিজিট করেছি কিন্তু কোনো উত্তর করিনি, কোনো রিভিউ করিনি, এই জন্য এখানে কিন্তু রেড কালার হয়ে গেছে। আচ্ছা, 3 নম্বরটায় দেখো আমি কি করছি, আমি এখানে 3 নম্বর অ্যান্সার করছি এবং সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ, দেখো এই যে দেখো বেগুনি কালার মাঝখানে একটা কিন্তু গ্রিন চিহ্ন রয়ে গেছে, অর্থাৎ এইটা আমি একটা উত্তর করেছি এবং পরে আমার যদি সময় পাই আমি এসে আবার সেটা দেখবো, সেই জন্য এটা রেখে গেলাম। আর একটা অপশন আছে কি দেখো, শুধু মার্ক ফর রিভিউ, ধরো এটাতে আমি গেলাম, এটাতে 4 নম্বর উত্তর আমি কোনো উত্তরই করলাম না, নেক্সট করছি আমি এটাতে দেখা গেল কোনো উত্তরই করলাম না, শুধু করে রাখলাম মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট। দেখো এই যে শুধু বেগুনি কালার, অর্থাৎ এখানে আমি কোনো অ্যান্সারই করিনি, আমি শুধু মার্ক করে রেখেছি। তো এই পয়েন্টগুলো খুব জরুরি, এই পয়েন্টগুলোকে কিন্তু খুব বুঝে ভালোভাবে দেখে যাবে এবং অন্তত একবার এখানে এসে টেস্টটা কিন্তু ডেমো টেস্টটা কিন্তু দিয়ে যাবে, না হলে কিন্তু মুশকিল হবে। তাহলে দেখবে যে গোটা ব্যাপারটা সিস্টেমটা বুঝতে পেরেছো। চলো, আশা করছি তোমাদের পরীক্ষা সবার ভালো হবে, খুব ভালোভাবে শান্ত মাথায় পরীক্ষাটা দাও, সকলের জন্য শুভকামনা রয়েছে। চলো, ভালো থেকো।